নিজের স্বার্থ হাসিলের সকল পায়তারা চালিয়েছে ভারত। সেখানে সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া কিংবা সেই কার্যক্রম তো তাদের উদ্যোগ নেওয়ার কথা, তাদের আসার কথা ছিল। তা না করে আমরা দেখি যেই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এর আগে তারেক রহমানের সাথে বসার বা ডক্টর ইউনূসকে বসিয়ে দেওয়ার উপহার স্বরূপ বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন, তিনি আবার সম্পর্ক স্বাভাবিক করতে গিয়েছেন। তো আমাদের আসলে আশঙ্কা হয়, কারণ তিনি যখন যেখানে গিয়েছেন তিনি দিয়ে এসেছেন, কখনো নিয়ে আসতে পারেন নাই। তো সেই জায়গা থেকে আজকে তিনি যখন গিয়েছেন, তিনি নিয়ে আসার আগে তাকে তার হাতে একটা জিনিস দেয়া হয়েছে কি, আমার এক বাংলাদেশি ভাইয়ের লাশ। আজকে লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর গুলিতে আমার আরেকজন বাংলাদেশি ভাইকে হত্যা করা হয়েছে, যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করছেন। তো এভাবে হচ্ছে সম্পর্ক আমাদের স্বাভাবিক হবে। তো আমরা আমাদের জায়গা থেকে আসলে বিএনপি কে এবং তার সংশ্লিষ্ট সবাইকে একটা জিনিস আহ্বান করি, এখন যারা 8 বছর 10 বছর বয়সে ক্লাস 3, 4, 5 এ পড়ে, সেটা থেকে শুরু করে বাংলাদেশের 60-70 বছর প্রত্যেকটা বছরের বা বয়সের মানুষ জুলাই অভ্যুত্থানে রাস্তায় নেমেছিল। বলে যে একটা জেনারেশন অভ্যুত্থান করলে পরের জেনারেশন করে না। আপনাদের কপালে শনির দশা এই কারণেই যে এই অভ্যুত্থানে একসাথে 3টা প্রজন্ম হাতে হাত রেখে রাস্তায় নেমেছিল। কোন একটা প্রজন্ম যদি 1-2 বছর পরে অংশগ্রহণ না করে, আরো 2টা প্রজন্ম অপেক্ষা করে আছে নব্য কোন স্বৈরাচার তৈরি হলেই তাদের পতন ঘটানোর জন্য। তো আমরা আমাদের পরিশেষে আমাদের কর্মসূচিটা ঘোষণা করতে চাই। তার আগে একটা কথা শুধু বলি, সংসদে আমাদের অর্থমন্ত্রী ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করলেন 20 জনের। এর মধ্যে আমরা দেখলাম 10 থেকে 11 জন হচ্ছে এস আলম গ্রুপের। আবার সেই এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকেই তারা নতুন করে কোন ধরনের শাস্তি প্রদান ছাড়া, কোন ধরনের ব্যবস্থা নেওয়া ছাড়া তাদেরকে তারা আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে নতুন করে কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছেন। সংসদে কতজন ঋণ খেলাপি এবং কত টাকা ঋণ খেলাপি সেই তথ্য তারা দিচ্ছেন, কিন্তু এটা তাদের খুব ভালো করে জানা থাকার কথা যে তাদের বিএনপির এবারে নির্বাচিত রানিং 7 জন এমপি প্রায় 4000 কোটি টাকা ঋণ খেলাপি, যেটা অলমোস্ট সংসদে বর্তমান রানিং এমপি যারা আছেন তাদের টোটাল ঋণ খেলাপির পরিমাণই এটা। তো নিজেদের অবস্থাটা, নিজেদের ওই ঘরের অবস্থা ঠিক না করে মানুষকে এসব হিসাব দেওয়াটা হচ্ছে নির্লজ্জতা। কারণ তারা তাদের জায়গা থেকে যে হিসাবগুলো দিচ্ছেন প্রত্যেকটার অপরাধী প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের আশেপাশের মানুষগুলো। এবং আরেকটা জিনিস শুধু উল্লেখ করব, যেহেতু আমি এনসিপির মাঠের প্রতিনিধিত্ব করি, মাঠ পর্যায়ে যারা ধানের শীষের বিপরীতে নির্বাচন করেছিল, সাপড়াকলি বলেন, দাড়িপাল্লা বললেন, অন্য যে কোনো মার্কার নির্বাচন যারা করেছিল, তাদেরকে এখন বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ওই ঘটনাস্থলে সেই মানুষটাই ছিল না, তার তো দূরের কথা, তার পরিবারের কারো সম্পৃক্ততাই ছিল না, তারপরও তাদের নাম দিয়ে দেওয়া হচ্ছে শুধু এ কারণে যেন তারা একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে এবং যেন তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম না দেখা যায়। স্থানীয়ভাবে একক আধিপত্য বিস্তার করতে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এবং সরকারি যত সুযোগ সুবিধা প্রশাসন বা উপজেলা নির্বাহী অফিসার ডিসির মাধ্যমে মাঠ পর্যায়ে যায়, সাধারণ মানুষের কাছে যায়, সেটা শুধুমাত্র বিএনপির যারা নেতাকর্মী তাদেরকে দেওয়া হচ্ছে। এবং সেখানেও তাদের বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারা চলে, যার ফলে প্রকৃতপক্ষে যে মানুষটা সেটা প্রাপ্য, সেই মানুষটা সেটা পায় না। তো বিএনপি কে ভোট দিয়েছে 50% মানুষ, তাহলে বাকি 50% মানুষ যারা আছে বাংলাদেশের, তারা যত বেশি দরিদ্র হোক না কেন, তাদের অবস্থা যতই খারাপ হোক না কেন, তাদের পর্যন্ত সরকারের সুযোগ সুবিধাগুলো পৌঁছাচ্ছে না। তো এই প্রশ্নটা জনাব তারেক রহমানের কাছে, যে তিনি 26-এর নির্বাচনের পরে শুধুমাত্র বিএনপির প্রধানমন্ত্রী হতে চান নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান, এটা তাকে উত্তর দিতে হবে এবং তার কাজের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে।